বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এই আইনে 1 থেকে 67 ধারা আছে, 1 থেকে 167 দিয়ে এই আইনে আমরা 130টি মতো ধারা পড়ব, ঠিক আছে। আর অধ্যায় আছে 11টা, খণ্ড আছে 3টে। 5 থেকে 55 পর্যন্ত খণ্ড নাম হচ্ছে প্রাসঙ্গিকতা। 5 থেকে 55 প্রাসঙ্গিকতা, 56 থেকে 100 পর্যন্ত প্রমাণের বিষয়, আর 101 থেকে 167 167 হলো প্রমাণের দায়ভার, সাক্ষ্য উপস্থাপন করা বা উহার ফল। এইভাবে আলোচনা এখন আমাদের শেষ খণ্ডে আমরা অবস্থান করছি, শেষ খণ্ডের মাঝামাঝি। এও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বছরও শেষ হবে, পরীক্ষাও শুরু হবে, আবার শেষ হবে। এর মধ্যে দেখবেন অনেকেই ভালো ফলাফল করবে। যারা কষ্ট করছেন, বিধাতাও ওদেরকেই দেখে, বাকিদের দেখার সুযোগ আল্লাহ পাকের অতও নাই। যাক, সমস্ত প্রশংসা আল্লাহ। কেউ না কেউ ভিডিও অন করেন ইনশাল্লাহ। কতগুলো লোক আমরা? 8 জন। মোট সদস্য সংখ্যা হলো 12 জন। 12 জনের 8 জন হাজির, মানে বিশাল এক সাম্রাজ্য আমাদের, আমি মনে করি। এবং লেখাও জমা দিয়েছেন মেলা লোক। এমসিকিউ শুক্রবার পরীক্ষা ইনশাল্লাহ। এমসিকিউ পরীক্ষা হবে শুক্রবার। খাতা যারা জমা দিয়েছেন, ফিডব্যাক জমা দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ এবং সাধুবাদ। ঠিক আছে, আপনার প্রচেষ্টা আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে, আমার বিশ্বাস। সাক্ষ্য আইনের অধ্যায় 9, সাক্ষী সম্পর্কিত। অধ্যায় 9, সাক্ষী সম্পর্কিত 125 ধারা, 126 ধারা, পেশা সম্পর্কিত বার্তা। এই যে আমরা 118 থেকে 134 পর্যন্ত পড়ব। এখানে সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর সুরক্ষা সম্পর্কে আলোচনা করেছে। সাক্ষীর যোগ্যতা এবং সাক্ষীর সুরক্ষা সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে 118 সাক্ষী কি যোগ্যতা, কি কে কে সাক্ষী দিতে পারে। 119 বালকের যোগ্যতা। 120 স্বামী স্ত্রী কখন যোগ্য এবং অযোগ্য, বিরুদ্ধাবস্থানের যোগ্য, জজ ম্যাজিস্ট্রেট কখন যোগ্য হবেন সে সম্পর্কে আমাদের। বিবাহ বজায় থাকাকালীন বার্তায় সাক্ষী দেওয়া যাবে কিনা, এই বিষয়ে বৃহৎ আলোচনা আমাদের শেষ হয়েছে। এরপরেও আমি সমস্ত ধারার আলোচনা করলেও গুরুত্বপূর্ণ ক্লাসের আলোচনা ওগুলো শুনবেন, যেগুলোর থেকে প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা থাকে, আলাদা ক্লাস। আর আজকের 126 হলো পেশা সম্পর্কিত বার্তা। পেশা সম্পর্কিত বার্তা কি? ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল, মক্কেলের ব্যারিস্টার। তাহলে এখানে পেশা সম্পর্কিত ব্যারিস্টার আছেন কেউ, যিনি লন্ডন থেকে পড়ে আসেন। আমি এটা দেখতে গেছিলাম ইউটিউবে সার্চ করে, আসলে হয়নি, সময় পাইনি এর কাছে। অ্যাটর্নি আছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের। হজরত আপনার নয়েজ আসতেছে, হজরত দোস্ত তোমার নয়েজ আসতেছে। তাহলে ব্যারিস্টার আছে, দেখবেন আমাদের কাছে ব্যারিস্টার আছে, এরা সব হাইকোর্টে কাজ করে। এরা হচ্ছে হজরত সিএমপি চট্টগ্রাম কথা আসে। তাহলে ব্যারিস্টার আছে সম্ভবত এই নিষেধ থেকে পড়ে আসে, লন্ডন থেকে, ইংল্যান্ডের থেকে যারা পড়ে, এরা মানে ব্যারিস্টার হয়। অ্যাটর্নি হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর ডবল কথা আছে। অ্যাটর্নির সংজ্ঞা দেওয়া আছে উকিল বা অ্যাডভোকেট, কতে দেওয়া আছে, তাই না। মক্কেলের, এই যে ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল বা অ্যাডভোকেট, এরা কিন্তু মক্কেল, বাদী বেবাদীর সঙ্গে কাজ করে। খেয়াল করবেন, বাদী বেবাদী এদের দুইজনের সঙ্গে কাজ করে। এরা হচ্ছে আইন পেশায় নিয়োজিত। এরা আইনের উপর লেখাপড়া করে সনদ নেওয়ার পরে তারা বার কাউন্সিলে এই পেশার দায়িত্ব পালন করে। এই যে ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল বা মক্কেল, উকিল বা মক্কেলের যে ব্যারিস্টার নিয়োগ দেয়, এই যখন মামলা পরিচালনা করা হয়, যখন কোনো ব্যক্তি মামলা রুজু হয়, এই মামলা রুজুর পরে বাদী বেবাদী এরা কি করে? ব্যারিস্টার ধরে, হাইকোর্টে হলে ব্যারিস্টার ধরে, আর অ্যাটর্নি ধরে, এবং এমনি কোর্টে উকিল বা অ্যাডভোকেট থাকে বা পিপি থাকে, এদেরকে ধরে। সরকারি পদে থাকলে পিপি বলে। এদের কাছে যাওয়ার পরে এদের কাছে সমস্ত কথা খুলে বলে, তারা কিভাবে কি অপরাধ করছে, কিভাবে অপরাধ থেকে বাঁচা যায়। অপরাধ সংগঠন করার পরে, অথবা যিনি মামলা খাইছেন, বিরোধী পক্ষ মামলা দিয়েছে, তখন উনি এই বিষয় সম্পর্কে আলোচনা করে। কার সাথে আলোচনা করে? তিনি ব্যারিস্টারও নিয়োগ দিতে পারে, অ্যাটর্নি নিয়োগ দিতে পারে, এবং কোনো উকিল বা অ্যাডভোকেটকে নিয়োগ দিল।
কে দিল? দুই পক্ষই নিয়োগ দেয়, দুই পক্ষই নিয়োগ দেয়। আমরা প্রথম পক্ষের গল্পটাই করি আগে। যারা মামলার বাদী, বাদী পক্ষে যখন মামলা করতে গেছে, এখানে বাদীর নিয়ে ভালো বেশি কথা। বাদী যখন মামলা করতে গেছে তখন ওই ব্যারিস্টার, উকিল বা অ্যাটর্নির কাছে তার ঘটনাটা খুলে বলছে। খুলে বলার পরে এই ঘটনা সম্পর্কে যে বিবরণ উনি দিয়েছে, সত্যি দিক মিথ্যে দিক আর ভালো মন্দ যাই কাছে তার কাছে বিশদ ব্যাখ্যা দিয়েছে। এখন এই পেশা সম্পর্কিত বার্তা, উকিলের কাছে তিনি যে ঘটনা বলছে মক্কেল, আর কি ঘটনা ঘটছিল, কিভাবে মার্ডার, খুন, চুরি, ডাকাতি করছে, বলার পরে মামলা রুজু হয়েছে। এই মামলা রুজু হওয়ার পরে এখানে সাক্ষী যারা বিভিন্ন কার্যক্রম চলবে, কিন্তু এই পেশা সম্পর্কিত এই যে মক্কেল যিনি মামলা করলেন, ব্যারিস্টার অ্যাটর্নির নিকটে যা কোর্টে মামলা রুজু করলেন বা পুলিশ মামলা হওয়ার পরে ওই মক্কেল ধরে মামলা পরিচালনা করতেছেন, ওই ব্যক্তি কিন্তু যে কথাগুলো এই ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিলের নিকট বলেছে, এই কথাগুলো উনি প্রকাশ করতে পারবে না। এই কথাগুলো ওই ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল কার কথা প্রকাশ করতে পারবে না? ও তার মক্কেলের কথা। তিনি মক্কেল যে কথাগুলো বলছেন, মক্কেল যে কথাগুলো বলছেন, এই কথা কি কথাগুলো বলছিলেন, কিভাবে তিনি মার্ডার করছেন, কিভাবে তার সম্পত্তি এই ফসল পুড়ায় দিয়েছে, অথবা কিভাবে তিনি ডাকাতি করছেন, চুরি করছেন, তিনি যে অপরাধটা করছেন বা তার যে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে সম্পত্তি চলে গেছে, তিনি সেই বিষয়ে মামলা করছেন। আর যে ব্যক্তি মামলা খাইছে বা যে ব্যক্তি মামলা খাইছে সেও একজন ধরে, দুইজনকে ধরে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এই দুইজন ব্যক্তি যখন উকিলের কাছে তার ঘটনা সম্পর্কে বলবে, সে যেভাবে চুরি করেছিল সে বলুক, বা তার সম্পত্তি চলে গেছে, কিভাবে সম্পত্তি রাখা হয়েছিল, এই বিষয়ে তিনি যে গোপন কথার আদান প্রদান করলেন, এই বার্তা প্রকাশ করা যাবে না। এটা পেশা সম্পর্কিত। কার পেশা? এই ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল বা অ্যাডভোকেট, এরা এই বার্তা প্রকাশ করতে পারবে না। তার মক্কেল কি ধরনের কথা বলছিল এটা প্রকাশ করা যাবে না, আইনি নিষেধ আছে। তিনি এই বিষয়ে আদালতে কোনো সাক্ষ্য দিতে পারবেন না। আমি জানি এই রিজাউল কিভাবে মার্ডার করছে, আসে আমার কাছে বলছে, অথবা কারোর বাড়ি ডাকাতি করছে, কিভাবে করছে সেটা আমার কাছে বলছে, এই বিষয়ে আপনি প্রকাশ করতে পারেন। মক্কেল যখন আপনাকে ধরছে, সে আপনার কাছে সমস্ত কথাই বলছে। আপনি পেশা সম্পর্কিত, আপনার পেশা হলো গিয়ে আইনের ব্যবসা করছেন, ব্যারিস্টার, অ্যাটর্নি, আইনের সাথে জড়িত আছেন, এই বিষয়ে আপনি প্রকাশ করতে পারবেন না। সুন্দর একটা কথায় শেষ, নাতে না। কিন্তু ব্যতিক্রম কেন? ব্যতিক্রম এখানে আছে। কখন উনি প্রকাশ করতেন? পেশা সম্পর্কিত বার্তা প্রকাশ করা যাবে না। এই 126-এ কখন তিনি প্রকাশ করবেন? এই ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল দুটি ক্ষেত্রে প্রকাশ করবেন। আগে এমনি বাংলা করে বলি, তারপরে বইটি উদাহরণ এবং ব্যাখ্যা শর্তগুলো বই ভাষায় বলবো, তাহলে আপনাদের সহজ হবে। তাহলে এক নাম্বার দেখেন, একজন ব্যক্তি বা একজন মক্কেল একজন অ্যাডভোকেট বা ব্যারিস্টারের নিকট গেছে, যা বলতেছে আমার একটা মামলা করা লাগবে, আমি বলছে আমার একটা মামলা করা লাগবে। হয়তো অ্যাডভোকেট জিজ্ঞেস করছে কি ধরনের মামলা করেন, কি সমস্যাটা বলেন। তা উনি যাই হোক বলছেন, একটা কথা বলছে, চুরি করছে, ডাকাতি করছে বা আমার সম্পত্তি চুরি হয়েছে, এই বলে একটা মামলা করো, অথবা আমি মামলা খাইছি, এই মামলার পিছনে লড়েন। এখন এই অ্যাডভোকেট বলতেছে আপনি যে মামলা খাইছেন, তা আমি কথাটা শোনার পরে ঠিক আছে মামলা লড়তেছে, আপনার তো জেল ফাঁসি হতে পারে, জরিমানা হতে পারে, তোমার অপরাধ কেন করছেন, উনি ভালো মনে আলাপ আলোচনা করছে। এখন ওই মক্কেল না বুঝেই বলতেছে যদি আমার জেল জরিমানা হয়, হোক আর না হোক, আমি ওর ঘর পোড়া দেবো, সন্ধ্যার সময় ওর ঘর পোড়া দেবো। এই সিদ্ধান্ত এই মক্কেল, এই অ্যাডভোকেট বা অ্যাটর্নি বা উকিলের কাছে বলছে। অথবা বলছে ঠিক আছে ওরা এত বড় কথা বলছে, আমরা কয় ভাই মিলে, এলাকার লোকজন মিলে ওই রাস্তা কাটিয়ে ফেলাবো, রাস্তা অনিষ্ট করবে, রাস্তা কাটিয়ে দেবে। অথবা ওদের বাড়ির চতুর্পাশে আমরা মহড়া দেবো, ওরা যেন বাড়ির থেকে বাড়াতে না পারে। এই যে তিনটে ঘটনা ঘটানোর জন্য এই মক্কেল, ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিলের নিকট বলছে। এই অপরাধ কিন্তু করে নাই, অন্য অপরাধ করে গেছে, কিন্তু সেই অপরাধের কথা যখন আলোচনা করার ফাঁকে বলছে আমি এই অপরাধগুলো করব, তাহলে আপনি মোকাবেলা করেন, দেখি ওদের কত শ্রদ্ধা, কত সাহস, আমার জেল জরিমানা খাটাবে, আমার নয় মামলা করছিস, তোদের দেখে নেব, আমি এই করব। এই যে কথাটা উনি বলছে, এই অপরাধ সংঘটন হওয়ার সম্ভাবনা আছে, এই বার্তাটা এই অ্যাডভোকেট, ব্যারিস্টার, উকিল প্রকাশ করে দেবে যে এই লোকটা অপরাধ সংগঠন। কেন প্রকাশ করবে? আপনারা ফৌজদারি কার্যবিধি জানেন, অপরাধ সংগঠন সম্পর্কে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য,
তাহলে এই পেশা সম্পর্কিত ব্যক্তিও বাধ্য হয়ে গেল যে অপরাধ ওরা করতে পারে, করার সম্ভাবনা আছে, আমার কাছে বলে গেছে। তো এই কথাটা এই ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল প্রকাশ করে দেবে। কারণ বেআইনি উদ্দেশ্যকল্পে আদান প্রদান আছে তথ্য, ওরা বেআইনি কাজ করবে, এই তথ্যের আদান প্রদান অপরাধ সংগঠন হয় নাই, হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি বা উকিল এই কথাটা প্রকাশ করে দেবে। এই ক্ষেত্রে পেশা সম্পর্কিত বার্তার কোনো ব্যত্যয় ঘটবে না। নাম্বার 2, বাংলা করে বলি। 2, ধরেন যখন কোনো ব্যক্তি কোনো মক্কেলের কাছে, ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিলের কাছে আসছে, মক্কেল আসে বলতেছে আমি একজনের সাথে জাল জরিমানা করব, একজনের সম্পত্তি মানে জাল জালিয়াতি করে নেব, কাগজপত্র আপনি আমার করে দিবেন, করে দিয়ে মামলা পরিচালনা যা খরচ লাগে আমি দিবানি। এই ব্যক্তি কিন্তু অপরাধ করার কথা ওনার সাথে আলোচনা করতেছে যে আমি জাল জালিয়াতি করব, অথবা আমি স্টাম্প জালিয়াতি করব, টাকা জালিয়াতি করব, আমি মামলা খালি আপনার ঠেকাই দিন, আপনি তো সবই পারেন, আপনি আইনের লোক, আপনি ব্যারিস্টারি পড়ে আছেন, অ্যাটর্নি পড়ে আছেন এবং আপনি উকিল। এখন এই কথাটা বলছে কি এই কাজটা করে নাই, করবে, করার আলোচনা করে তাহলে আপনি আমার ঠেকাই দেন। এইরকম কাজ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে এই কথা প্রকাশ করে দিতে পারে। এছাড়া মামলা চলাকালীন সময় যে হিসাবের খাতা বা লেনদেন নিয়ে মামলা আপনারা পাইছিলেন, হিসাবের খাতায় লেনদেন যখন ট্রান্সমিট হয়, এটা হিসাবের খাতা নিয়ে এসে উনি মামলা চালু করছে, অমুকের কাছে টাকা পাবো, যে কোনো একটা কিছু লেখা ছিল, ওই মামলাটা পরিচালনা করার সময় ওই অ্যাডভোকেট ওই জিনিসটা পড়ছিল, দেখছিল। পরে যখন মামলা কার্যক্রম চলমান আছে, এর ফাঁকে ওই মক্কেল ওইখানে অন্যান্য কথা লিখে ফেলাইছে যে এইভাবে টাকা, এই কথাটা ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিল দেখে ফেলছে যে কেন আপনি দেখে দিয়ে গেলেন এরকম, পরবর্তী কেন আপনি এরকম লেখলেন, ওই কথাটা আদালতে প্রকাশ করে দেবে। বা ওই সে যে অপরাধ করছে এই অপরাধের কথা প্রকাশ করে দেবে। তাহলে পেশা সম্পর্কিত বার্তার 2টি পার্ট, সাক্ষ্য আইনে 118 থেকে সিংহভাগ পালের 126 পর্যন্ত 2 ধরনের অবস্থা, কখন হা হবে কখন না হবে। প্রশ্ন বুঝে উত্তর করবেন, সহজ, অল্প লেখবেন। অলরেডি আমার সাথে যারা নিয়মিত লেখা জমা দিচ্ছেন তাদের লেখার প্যাটার্নটা অনেক সুন্দর এসে গেছে এবং আসিতেছে। একদিনে আপনি সেরা হতে পারবেন না, শেষ অব্দি লেখবেন। বিজয় আপনার, প্রমোশন আপনার হলে আপনার ছেলে সন্তানের হবে, আপনার পাড়ার হবে, গ্রামের হবে। নেইমার মেসি প্রতীক পালি, বিশ্বকাপ পালি, আপনার আবার কিছুই হয় না। একজন ভিডিও মোট অন করেন, অন্তত যে কোনো একজন, সবাই তো ছেলে মানুষ, ও অন করে দেন। তাহলে পেশা সম্পর্কিত বার্তার সহজ বাংলা হলো উকিলের কাছে যে আপনি বা অ্যাডভোকেটদের কাছে আপনি আমি যে কথাটা বলবো, ওই উকিল অ্যাডভোকেট এটা প্রকাশ করতে পারবে না, ওটা নিষেধ আছে। প্রকাশ কখন করতে পারবে? ব্যতিক্রম আছে। প্রকাশ কখন করবে? প্রকাশ করতে পারবে যদি আপনি অপরাধ সংগঠন ওর কাছে বলেন যে আমি এই আপনার এখন যা এই অপরাধটা করব, ঠিক আছে, দেখে নেবো, আমি ঘর বাড়ি পুরা দেবো, বেআইনি সমাবেশ করবো, পক্ষে মারি ফেলাবো, এই যে আপনি কথাটা বলে চলে গেলেন, এই কথাটা প্রকাশ করে দিতে পারবেন যাতে আপনি অপরাধ করতে না পারেন বা করার থেকে নিরন্তর করা যাবে বা খর্ব করা যাবে। এবং কোনটা আপনি আবার এসে বলছেন আমি জাল জরিমানা, আপনি আমার সাথে আমি সম্পত্তি জালিয়াতি করবো, স্টাম্প টাকা জালিয়াতি করব, নকল করব, আপনি আমাকে ঠেকায় দেন, আপনি আমার সুযোগ সুবিধা করে দেন, এই কথাটা আদালতে উনি প্রকাশ করবে বা ওই অ্যাডভোকেট ব্যারিস্টার প্রকাশ করে দেবে। এলো সংক্ষেপে বললাম। এখন আসেন ওটা উদাহরণ করে দেই, তাহলে সহজ হবে আপনাদের। তবে শর্ত থাকে যে এক নম্বরে কি বলছে, বেআইনি উদ্দেশ্যকল্পে যেই সংবাদ আদান প্রদান করা হয়েছে, তাহলে প্রকাশ করবে কিভাবে? বেআইনি উদ্দেশ্যকল্পে যে সংবাদের আদান প্রদান করছে, মানে বেআইনি কাজ করবে, আইন বিরোধী যে কাজটা করবে, এই কথার যখন আদান প্রদান করছে ওই ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিলের কাছে, তখন এই পেশা সম্পর্কিত বার্তা ওদের প্রকাশ করা নিষেধ ছিল, কিন্তু উনি বেআইনি উদ্দেশ্যকল্পে অপর সংবাদের আদান প্রদান করছে, এই কথা প্রকাশ করে দেবে। নাম্বার দুই, ব্যারিস্টার, অ্যাটর্নি বা উকিলের পেশাগত কার্যে নিযুক্ত থাকাকালীন সময় তৎকর্তৃক রক্ষিত বিষয় যা দ্বারা প্রতীয়মান হয়, যা তাহার নিযুক্ত হওয়ার পর কোনো অপরাধ প্রতারণার সংগঠন হইয়াছে, তাহলে উনি নিযুক্ত হওয়ার পরে, উনি নিয়োগ পাওয়ার পরে এই প্রতারণা বা কোনো অপরাধ করছে, অনুরূপ ঘটনার প্রতি উক্ত ব্যারিস্টার, অ্যাটর্নি, উকিল মনোযোগ তাহার মক্কেল কর্তৃক বা মক্কেলের পক্ষ হইতে আকৃষ্ট করা হইয়াছিল কিনা তা গুরুত্বপূর্ণ নয়। বাংলা হলো ওই কথা, মানে উনি যে কাগজ কলম নিয়ে আসছিল সেইটা সম্পর্কে ব্যারিস্টার, উকিল মামলা করছিল, পরবর্তী উনি এটা জাল জালিয়াতি করে ফেলছে, প্রতারণা করছে, কোনো অপরাধ করে ফেলাইছে,
সেই সম্পর্কে ওই ব্যারিস্টার উকিল মক্কেল প্রকাশ করে দেবে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। আসেন উদাহরণ পড়ি, উদাহরণগুলো পড়বেন। উদাহরণতে কিন্তু সাক্ষ্য আইন আর দণ্ডবিধি আইনের উদাহরণ তুলে দেয়। উদাহরণ তুলে দিলেই আপনি আমি কিন্তু কট খাওয়া যায়, স্বাভাবিক। এইগুলো ব্রিটিশের লেখা, তখন মনে হয় এটা কোথার থেকে আসছে। তাই উদাহরণগুলো যখন পড়বেন বই তখন পড়ে নেবেন। ক ক খেয়াল করেন, ক মক্কেল ক অ্যাডভোকেট। তাহলে মক্কেলের ক অ্যাডভোকেট খকে জানায় আমি জালিয়াতি করেছি এবং আমি চাই আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করেন। তাহলে কি বলছে, মক্কেল ক অ্যাডভোকেটকে বলছে খকে জানায় আমি জালিয়াতি করেছি, আমি চাই আপনি আমার পক্ষে মামলা পরিচালনা করেন। তাহলে এই যে ঘটনাকে জালিয়াতি করিয়ে আসে, করে এসে বলছে এটা প্রকাশ করা যাবে না। যদি বলতো আমি জালিয়াতি করতে যাব, ঠিক আছে আপনি বাড়ি করেন, সেটা প্রকাশ করা যাবে, ঠিক আছে। এরপরে কি বলছে, কোনো ব্যক্তিকে দোষী জানিয়াও তার প্রতিরক্ষা করা যেহেতু অপরাধমূলক কার্য নয়, সেহেতু উপরোক্ত সংবাদ দায়ের গোপনীয়তা রক্ষিত। এই হলো তার হেডলাইন আসছে, যে কোনো অপরাধ যখন সে করে আসছে এসে বলছে মক্কেলের কাছে, তখন এই অ্যাডভোকেট ব্যারিস্টার এটা প্রকাশ করবে না, কারণ সে অপরাধ করছে তো গোপনীয় রাখা লাগবে, তার পেশাগত বার্তা। নাম্বার খ মক্কেল খ অ্যাডভোকেট খকে জানায় আমি একটি জাল দলিল ব্যবহার করিয়া সম্পত্তি দখল করিতে চাই। দেখেন এনে কি বলছো, জাল দলিল ব্যবহার করে সম্পত্তি দখল করতে চায় এবং আমার পক্ষে এই বিষয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করিবার জন্য আপনাকে অনুরোধ করছি। এখন কি বলছো, উল্টা কথা বলছে যে আমি জাল করে জমি দখল করতে চাই, এই বিষয়ে জয়নাল ভাই নয় আছে এই অনুরোধ করছে, এই কথা কিন্তু উনি প্রকাশ করে দেবে, অ্যাডভোকেট প্রকাশ করে দেবে, কারণ এই কথা উনি করবে না, কাজটা করে দেওয়া যাবে না। অপরাধমূলক উদ্দেশ্য কল্পে এই সংবাদ আদান প্রদান করা হয়েছে বলে ইহা প্রকাশ নিষিদ্ধ নয়, মানে কাজটা প্রকাশ করা যাবে। আমার ব্যাখ্যা আর মূল বই পড়বেন, উদাহরণ পড়বেন, দেখবেন আপনি একদিন আমার চেয়ে ভালো পারবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আমার ক্লাসের সবাই একে অপরের সাথে সুচি বলবেন, ব্যাখ্যামূলক আলোচনা করবেন, ভুল ভাল হলে হাসাহাসি করবেন না, কারণ আপনার শিক্ষার প্ল্যাটফর্ম, আপনি ওখান থেকে শিখবেন, মূল খেলা দেখাবেন পরীক্ষার কেন্দ্রে, ওখানে ভুল করছেন তো শেষ। গ নাম্বার, যে কয়টা প্রশ্নের খাতা দেখছি সিংহভাগ খাতায় কিন্তু ভুল করছিলেন, সিংহভাগ খাতায় ভুল করছিলেন, আপনারা সংশোধন দিয়েছি, আপনারা সংশোধন হয়েছেন। এই কাজটাই যদি পরীক্ষার কেন্দ্রে করে আসতেন তাহলে দেখেন আপনার কি অবস্থান হইতো না। এই জন্য লিখতে থাকেন, লিখতে লিখতে এক সময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি একদিন আমার থেকে ভালো বলতে পারবেন। নাম্বার 3 গ, এটা পড়াতে মেলা সময় নিয়ে গেলাম, অত বক্তব্য দেওয়া ঠিক না, ভুল হয়েছে আমার। বাকিটা বাদ উদাহরণ দেখে নিয়েন, শেষে আরগুলো পড়াতে পারবো না। তো এই 34 পর্যন্ত যাবে, 134। 127 বলছে কি, দোভাষী ইত্যাদির ক্ষেত্রে 126 দ্বারা প্রভাব। 127 বলছে দোভাষী ইত্যাদির ক্ষেত্রে 126 দ্বারা প্রভাব। তাহলে এর ব্যাখ্যা কি, দোভাষী ব্যারিস্টার উকিল অ্যাটর্নি কিরানি বা কর্মচারী। আপনারা সবাই জানেন অ্যাডভোকেট ব্যারিস্টার আর অ্যাটর্নি এদের কিন্তু আলাদা অফিস থাকে। এই অফিসের মধ্যে কিন্তু কম্পিউটার অপারেটর থাকে, তারপরে টাইপ রাইটার থাকে, হ্যান্ড রাইটিং থাকে, তারপরে আছে ওই বাসায় যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা থাকে না, পানি টানা লোক থাকে না, এই সমস্ত লোক থাকে। তাহলে কর্মচারী থাকে, কিরানি থাকে। যে লেখালেখি করে কিরানি, কর্মচারী কি ঝাড়ু দেওয়া লোক কর্মচারী না, তারপরে তার যে পানি টানি দেওয়া লোক কর্মচারী না, তারপরে যে কিরানিরা টাইপ রাইটারকে লেখালেখি করে এইগুলো। আর একজন হচ্ছে দোভাষী। দোভাষী হইলো কি একজন ব্যারিস্টার কি সব বিষয়ে জানতে পারে। দোভাষী দোভাষী হইলো কেমন, আমাদের নোয়াখালী যখন প্রত্যন্ত গ্রামের, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামের, সিলেটের প্রত্যন্ত গ্রামের লোক যদি আমার ফরিদপুর কুষ্টিয়ার কোনো জজ ব্যারিস্টার ওই এলাকায় যায়, যা ওই সাক্ষ্য নিতে যায়, উনি যে ভাষা বলবে এটা লেখা সম্ভব? উনি তো গ্রামের লোক, উনি তো নিতান্ত এলাকা আঞ্চলিক মারবে, ঠিক আছে। তখন এই দোভাষী নিয়োগ করা হয়। তাহলে এই দোভাষী ওই 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 লোকটা কি দোভাষী, ওই এদের জজদের বোঝানো ঠিক হয় নাই। মানে ওই অ্যাডভোকেট আপনি পড়ে গেছেন, আপনার বউ চাকরি করবে, আপনি চাকরি করতে বা ভালো লাগার সূত্রে আপনি চিটাগাং গেছেন বা ওই নোয়াখালী বা সিলেটে গেছেন, আমার এলাকার লোকজন এই রাজবাড়ী ফরিদপুরের লোক গেছে, ওই এলাকার ভাষা কিছুই বুঝবে না। তাহলে ওই এলাকার একটা দোভাষী সে নিয়োগ করছে, যে আমি যা ব্যারিস্টার পড়িয়েছি অ্যাডভোকেট, তুমি একটা দোভাষী লোক থাকো, অথবা ঢাকায় সে অ্যাডভোকেটগিরি করে ব্যারিস্টারগিরি করে, ওখানে নোয়াখালীর লোক আসতেই পারে। তারপরে কি জেলার নাম বললাম কেউ মাইন্ড করেন না, মানে ওই সিলেট বা নোয়াখালীর লোক আসতে পারে, আসা স্বাভাবিক। তখন উনি একটা দোভাষী নিয়োগ দিয়েছে। খালি বিদেশি লোক দোভাষী দেবে এটা না, এইটা মিথ্যে, এর মনে রাখবেন। বাংলার জমিনের ভাষা আমি আপনি বুঝিনি। তাহলে এই দোভাষী নিয়োগ দিয়েছে
এবং ওই অফিসের কিরানি, ওই অফিসের কিরানি আছে, তারপরে কর্মচারী, কর্মচারী একজন ঝাড়ু দেয়, একজন পানির বোতল টানে, দেখতেছেন, একজন পানির বোতল টানে, একজন ইলেকট্রিক কাজ করতে পারে, একজন রঙের কাজও করতে পারে তার অফিসের। এই ব্যক্তিগুলো ওই যে মক্কেলরা এসে যে কথা কখন বলে ওরা কিন্তু শুনে ফেলায়। এই ব্যক্তিগুলো যখন ওই ব্যারিস্টার উকিলের কাছে বলতেছে কিভাবে খুন করছে, কিভাবে চুরি করছে, কিভাবে মামলা খাইছে, সমস্ত কথা, এই কথাগুলো যেমন ওই ব্যারিস্টার উকিল শোনে, ওই কিরানিও কথাটা শুনে ফেলায়। কিরানি শোনে, তারপরে তার কর্মচারীও শোনে, এবং কিরা যে দোভাষী সেও কথাটা শোনে। এই তাই এখানে বলছে 126 দ্বারা প্রয়োগ হবে। ঠিক 126 দ্বারা যে বিধান, এই যে দোভাষী, কিরানি আর কর্মচারী আর এই পানির বোতল টানা আর ইলেকট্রিক কাজ করা ব্যক্তিও যদি ওই বাসায় থাকে, ওই সময় ওখানে উপস্থিত থাকে, তাহলে তারা এই বিষয় প্রকাশ করতে পারবে না, তাদের এই বিষয় প্রকাশ করার জন্য অনুমতি আইন দেয় নাই। তাহলে বুঝতে পারছেন, তাহলে দোভাষী নিয়োগ, দোভাষী মানেই আমরা বিদেশে চলে যাই ইংলিশ ভাষা বাংলা করা। কেন ভাই, বাংলার জমিনে অনেক কঠিন কঠিন ভাষা আছে, তা জানছে, চাকমাদের ভাষা শুনে আসেন, মনে মনে 17টা প্রকার জাতি আছে, বিভিন্ন জাতি আছে, তাদের ভাষা যখন আমি রাঙ্গামাটি খাটিছি আল্লাহর রহমতে, ওই বাংলা করে তর্জমা করা লাগে, তাহলে আরেক বাঙালি ধরা লাগে, চাকমাদেরা বাংলা বোঝে, তার বাংলা ধরে তর্জমা করতে হয়, তাহলে ওখানে দোভাষী। তাহলে 127 দ্বারা দোভাষীর ক্ষেত্রে এই দোভাষী হচ্ছে দোভাষী, ওর সাথে কিরানি বা কর্মচারী, কিরানি বা কর্মচারী কারা ব্যাখ্যা দিলাম। এই 126 দ্বারা যেমন এদের উপর পেশা সম্পর্কিত বার্তা প্রকাশ করা নিষেধ, এই যে আপনি এই অ্যাডভোকেটের অফিসে বা ব্যারিস্টারের অফিসে দোভাষী নিয়োগ আছেন, কিরানি হিসাবে নিয়োগ আছেন, কর্মচারী হিসাবে নিয়োগ আছেন, বাসার ঝাড়ুদার হিসাবে কর্মচারী নিয়োগ আছেন, আপনি যে এই মক্কেলের সাথে ওই ব্যারিস্টারের কথার গোপন আলাপ আলোচনা শুনলেন বা দোভাষী হিসাবে প্রকাশ করলেন, কিরানি হিসাবে লেখলেন, আপনি আমি প্রকাশ, ওই ব্যক্তি প্রকাশ করা ঠিক ওই ব্যারিস্টার উকিল অ্যাডভোকেটের যে নিয়ম, ঠিক ওদের জন্য ওই একই নিয়ম, এটা প্রকাশ করতে পারবে না, এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে না। সাক্ষীর সুরক্ষা আমরা পড়তেছি, সাক্ষী দেওয়ার যোগ্য এবং কিরা অযোগ্য, তাহলে এই বিষয়ে আমরা সাক্ষ্য দিতে পারবে না। আমরা যখন 5 থেকে 55 দ্বারা পর্যন্ত পড়ছিলাম, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, আর এইটা কখন যোগ্য কখন অযোগ্য, সেই বিষয়ে বলছে সাক্ষ্য দানের কে যোগ্য কে অযোগ্য, কিভাবে যোগ্য তার ব্যাখ্যা আমি আপনাদের সাথে আলোচনা করেছি। তাহলে 127 গেল, 127 গেছে, আর বেশি সময় নেব না, 128, এটা এখন হালকা করে বলবো। শত প্রণীত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে 128 দ্বারা শত প্রণীত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যক্ত হবে না। শত প্রণীত হইয়া মানে কপাল ভাড়া সিঁদুর কয় না আঞ্চলিক ভাষায়, কপাল ভাড়া যদি সিঁদুর নিতে যান, যদি আপনি কপাল দিয়েই ফেলতেন সিঁদুর দিয়ে দিয়েছে, এতে অপরাধ হবে না, কারণ কপাল বাড়াইছেন কে, সে তো মাথায় লাগাই দেবে, সে তো চাচ্ছে মানে সে তারা সিঁদুর ছিল, আপনি বাড়াইছেন, সে লাগাই দিচ্ছে, কপাল বাড়া সিঁদুর নিয়ে শত প্রণীত হইয়া সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যাগ হবে, হয় না। তাহলে কেমন, আমি লাইন বাই লাইন পড়ি, বুঝিয়ে নেবেন। মামলার পক্ষে যদি স্বেচ্ছায় বা অন্য কোনোভাবে মামলা সাক্ষ্য দেয়, তাহলে মামলার পক্ষে যদি স্বেচ্ছায় বা অন্য কোনোভাবে মামলা স্বেচ্ছায় একজন সাক্ষ্য দিচ্ছে বা অন্য কোনোভাবে তিনি সাক্ষ্য দিচ্ছে, তবে তা দ্বারা এই কথা বোঝাবে না যে তিনি 126 দ্বারা উল্লেখিত সংবাদ প্রকাশে সম্মত হয়েছেন। মানে যে সাক্ষ্য দিচ্ছে দিক, কিন্তু 126 দ্বারা কথা বলছে কি, এখানে ব্যারিস্টার উকিল অ্যাডভোকেটকে উনি প্রশ্ন করে ফেলাবেন, যে আপনার কাছে সামনে যায় দেখুন বুঝবেন। মামলা বা কার্যক্রমে কোনো পক্ষ যদি অনুরূপ কোনো ব্যারিস্টার, মানে কোনো পক্ষ যে লোক কপাল ভরা সাক্ষী দিতে গেছে যে আমি সাক্ষী দেবো, সাক্ষী দিতে যায় 126 দ্বারা যে অ্যাডভোকেটের বা ব্যারিস্টারের বলা নিষেধ ছিল, উনি কি বলছে, মামলার কার্যক্রমে পক্ষে যদি অনুরূপ কোনো ব্যারিস্টার উকিল অ্যাটর্নিকে সাক্ষী হিসাবে ডাকেন এবং তাকে এমন কোনো বিষয় প্রশ্ন করেন, সাক্ষী হিসাবে ডাকছে কিনা, ওই ব্যক্তি ডাকছে যে আপনি আসেন, আমি যেটুকু বলছি বাকিটুকু আপনি বলে দেন, আমি তার পারতেছি না, ওই সাক্ষী যে কাঠগড়া দিতেছিল, দেওয়ার মাঝখানে বলছে আপনি আসেন আর বাকিটুকু বলেন, কি দিন বলছিলাম আমার আর মনে পড়তেছে না, তখন ওই ব্যারিস্টার উকিল বলে দিয়েছে যে বাকি এইটুকু আপনি এইভাবে বলছিলেন, কিন্তু ওই ব্যারিস্টার আর উকিলের এই কথা প্রকাশ করা নিষেধ ছিল, কিন্তু আপনি তো সাক্ষী দিতে যা তার ডাকিয়ে নিয়ে গেছেন, ডাকিয়ে নিয়ে বলছে আপনি বলে দেন, এই যে কথাটা উনি প্রকাশ করলো, এতে তার অপরাধ হবে না, ঠিক আছে। সে বিষয়ে উক্ত ব্যারিস্টার উকিল প্রশ্ন, সেই অ্যাটর্নি সেই প্রশ্ন জিজ্ঞাসা না করা হইলে প্রকাশ করতে পারতেন না, তাহলে ওই প্রশ্ন না করলে উনি কিন্তু প্রকাশ করতেন না, যখন এই প্রশ্ন করে বলছেন ওখানে তিনি প্রকাশ করে দিয়েছে, সেই ক্ষেত্রে
তবে তিনি বুঝিতে হইবে সেই ব্যক্তি বিষয়টি প্রকাশ করিবার জন্য সম্মতি ছিলেন। এখন এই ব্যারিস্টার উকিল যে উনার ওই প্রশ্নের পারে বাকি কথাটা বলে দিয়েছে, তখন ওই ব্যারিস্টার উকিল বুঝতে পারছে ওই মক্কেল বা যিনি শতপ্রণোদিত সাক্ষী দিতে গেছে তিনি আমার এই কথাগুলো প্রকাশ করতে সম্মতি দিয়েছেন। তাহলে প্রকাশ করার জন্য সম্মতি দিলে তখন প্রকাশ করা যাবে। 118 ধারা কি কথা বলছে? বাংলা। ধরেন আমি একটা মামলা করছি, এখন আমি উকিলের কাছে আমার সব কথাটাই বলছি, বলার পরে আমি সাক্ষী দিতে গেছি, শতপ্রণোদিত সাক্ষী দিচ্ছি আমার বিষয়ে বা আমার পক্ষের লোক, দেওয়ার পরে আমি মক্কেলের বলছে কি এই যে আমি এইখানে এই কেউ বললাম, পরের দিন কি বলছে আমার মনে নেই, একটু মনে করা দেন তো। না আপনি বলেন। উনি তখন টাস টাস করে বলে দিয়েছে যে আপনি বলেন। তার মানে কি আমি আমার কথাগুলো, গোপনীয় কথাগুলো ওনার কাছে বলছি, বলার পর আমি কিছু অংশ বলছি বা ঠেকে গেছি, তখন ওনাকে ডাকি নিয়ে বলতে বলছি, উনি টাস টাস করে বলে দিয়েছে, কারণ আমি সম্মতি দিছি। আমার উকিল আর মক্কেলের মধ্যে যখন গোপন কথার আদান প্রদান ছিল তখন বলা নিষেধ ছিল, কিন্তু 128 দ্বারা আমি শতপ্রণোদিত সাক্ষী দিতে যা ওকে আমি প্রকাশ করার জন্য প্রশ্ন করে বসেছিলাম, আর তখনই উনি এই প্রশ্নের উত্তর দিতেছে বা তখন ওই ওই বিষয়টা যে প্রকাশ করার জন্য আমি সম্মতি দিছি, তিনি ওই ব্যারিস্টার উকিল এ কথাটা বুঝে ফেলছে, তাই উনি প্রকাশ করে দিয়েছে। সেক্ষেত্রে প্রকাশ করতে পারবে। তিনি শতপ্রণোদিত সাক্ষী দিলে ওই ওই যে 128 দ্বারা ওনার কোনো অপরাধ হবে না, ব্যারিস্টার উকিলের কোনো অপরাধ হবে না, দিতে পারবে। 129 আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান প্রদান। আইন উপদেষ্টা এই যে আইনের বিষয়ে পরামর্শ নেন, আইনের বিষয়ে আমরা যে শোনাশুনি করি, প্রথমবারের মামলা করে না, শোনে, ফোনে শোনে, তারপরে কাছে এসে শোনে, তাহলে গোপন তথ্য লেনদেন করে কিভাবে কি করলে কি হবে, তাদের সাথে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আলোচনা হয়। আইন উপদেষ্টার সহিত গোপন বার্তার আদান প্রদান হয়েছে। এই বার্তা বা কথাবার্তা সম্পর্কে অন্য কেউ জানে না। এই এই বার্তা সম্পর্কে কি করবে আসেন পড়ে নেই। গুরুত্বপূর্ণ দ্বারা কিন্তু চলে গেছে, কত জানেন? এই আজকে পড়ানোর ভিতর 26, 27, 28 হলো 50%, 29, 129 50%, 130 এরকম, তারপর 132 আবার দামি, বুঝছেন? 126, 127 আর 132 খুবই দামি, 134 দামি, 135 হালকা, তাহলে 4-5টা মতো দামি আছে, গুরুত্বপূর্ণ মানে অগুরুত্বপূর্ণ ওগুলো। তাহলে 129 আইন উপদেষ্টার সাথে গোপন তথ্যের আদান প্রদান। কোনো ব্যক্তি বা তাহার পেশাদার আইন উপদেষ্টার মধ্যে গোপন বার্তার আদান প্রদান প্রকাশ হইয়া থাকিলে সেই ব্যক্তি যদি মামলার সাক্ষ্য দেওয়া ইচ্ছা প্রকাশ না করেন, তবে সেই ব্যক্তির গোপন আদান প্রদান এর বিষয় আদালত প্রকাশ করিতে তাকে বাধ্য করা যাইবে না। মানে ওরা গোপন বিষয়ে যে আদান প্রদান করছিল, এখন বলছে আমি সাক্ষ্য দেব না, আমি সাক্ষ্য দেব না। তার মানে আপনি আইন উপদেষ্টা, আপনি টাস করে বলবেন না, কেন দেবেন না? আপনারা দিতে চাইলেন, আপনাকে দেওয়া লাগবে, নাহলে আমি গোপন তথ্যের আদান প্রদান প্রকাশ করে দেব না, আপনি এই বিষয়ে প্রকাশ করতে পারেন না, আপনার নিষেধ আছে। যদি তিনি সাক্ষ্য দান করেন, তবে তার দেওয়া সাক্ষ্যের ব্যাখ্যার জন্য উক্ত গোপনীয় বার্তার আদান প্রদান বিষয়ে আদালত জানা প্রয়োজন হইলেও কেবল তাহাকে উহা প্রকাশ করিতে বাধ্য করা যাইবে না, অন্যথায় নয়। মানে মূল কথা হচ্ছে ওরা যে গোপন বিষয়ের আদান প্রদান করছিল, এইখানে ওই মক্কেল তিনি সাক্ষ্য দিতে বা সাক্ষী সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছে, পড়লে করে এই আইন উপদেষ্টা বলবে না আপনি বলেন না এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। এগুলো কঠিন না, এগুলো পড়ার ভিতর বেশি চাপ নিয়েন না, এগুলো সূচি মনে রাখলে রাখেন, হালকা করে। এখান থেকে এমসিকিউ আসলে আসতে পারে, প্রশ্ন আসার যথেষ্ট জায়গা হলেও 100, আমি আবার বলি 118, 119, তারপরে 119-এর পরে আসতেছে মানে এই সাক্ষীর যোগ্যতা 123, 124, 125, 126, তারপরে 127, তারপরে হচ্ছে 132 এবং 133। এইগুলো মুখস্থ করবেন, খুব মনে রাখবেন, রিডিং করবেন এরকম। আর এইগুলো পড়তে যে মাথা নষ্ট করে আইলো ফেলা দেন, তাহলে দেখাগুলো দামিগুলো ছুটে চলে গেছে। অর্থাৎ দামি ধারাগুলো বা গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসে সেটা ছুটায় না। এখন আসেন 130 ধারা, মামলার পক্ষে নেন এরূপ সাক্ষীর সত্যের দলিল উপস্থাপন। মানে মামলার পক্ষ নয়, এরূপ সাক্ষীর দলিল উপস্থাপন, মামলার যিনি পক্ষই না তার কাছে দলিল উপস্থাপন করলে কিভাবে হবে, এই কথাটা সুন্দর সুন্দর করা কথা আছে, পড়ে রাখেন, এমসিকিউগুলি ভালো পারবেন। আমি বলি আপনারা শোনেন। মামলার পক্ষ নয়, যে ব্যক্তিকে দলিল উপস্থাপন করা বলা হয়েছে বা মামলার পক্ষে নয়, উনি কিন্তু মামলার কোনো পক্ষ নয়। 1 নম্বর, উনি মামলার কোনো পক্ষ নয়। হ্যাঁ, তিনি বন্ধকি,
তিনি মামলার কোনো অপরাধ, তিনি মামলার কোনো পক্ষ নয়। 1 নম্বর হচ্ছে তিনি মামলার কোনো পক্ষ নয়, এবং এই যে দলিল তার কাছে রাখা হয়েছে তিনি বন্দুকি রাখছেন বা জামিনদার হিসাবে দখলে রাখছেন, তাহলে তিনি মামলার কোনো পক্ষ নয়। আবার তিনি যে দলিলটা করছেন এটা বন্দুকি দলিল, তিনি বন্দুকি, অথবা এই দলিলটা তিনি জামিনদার হিসাবে রাখছেন, তাহলে এই সব জামিনদার রাখলে কি আরেক কাজে এই দলিল ব্যবহার করা যায়? যায় না। তাহলে দখলে রাখছেন সেই দলিল অথবা সেই দলিলের দলিল কি দাখিল করিতে তাহাকে কোনো অপরাধ। এখন এই যে দলিল উনি রাখছে, ওই যে ব্যক্তি যার পক্ষে দলিল রাখছে তিনি মামলার কোনো পক্ষ ছিল না। কারণ এই ব্যক্তি যদি এই দলিল আদালতে উপস্থাপন করে তাহলে তার কি কি সমস্যা হবে? সমস্যা আছে তিনি কোনো অপরাধের সাথে জড়া যেতে পারেন। খেয়াল করেন, আমার কাছে একটা দলিল আছে কিন্তু আদালতে দলিল উপস্থাপন করার কথা বলতেছে, কিন্তু আমি এই যে হজরত আর রাশেদুল নয় মামলা আছে, দুজন মামলা করছে, তো বিষয়টা ওদের, এখানে আমার কোনো ইন্টারফেয়ার নেই, কিন্তু দলিলটা আমার কাছে চাচ্ছে, যে ওই কাগজটা দলিলটা আছে, কিন্তু আমি তো কোনো মামলার পক্ষ না, এবং আমার এই কাছে যে দলিলটা কথা ওরা চাচ্ছে ওটা আমার বন্দুকি দলিল, অথবা আমি জামিনদার। আর জামিনদার কিটা আমার এলাকার ছেলে যে অপূর্ব, অপূর্ব আমার কাছে জামিন রাখছে যে বেশি এই দলিলটা জামিনটা আপনার কাছে রেখে দেন। এখন আমি তো এই দলিল চাইলে আপনার কাছে দিতে পারি না, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, এই যে আমার কাছে দলিলটা আছে, আমি যদি এই দলিলটা উপস্থাপন করি তাহলে কোনো অপরাধের সাথে আমি জড়া যেতে পারি, বা আমার কোনো অপরাধ হবে ওই দলিলের পরে এরকম দেখালে আমি জানি, বা অপরাধ ধরা পড়ার আশঙ্কা থাকে, অপরাধ ধরা পড়ার আশঙ্কা থাকে, তাহলে এইরূপ দলিল আদালতে দাখিল করতে বাধ্য করা যাবে না। তাহলে এইরূপ দলিল আমাকে আদালতে দাখিল করার জন্য বাধ্য করা যাবে না। এখন আছেন বই পড়া বাদে বাংলা পড়ে পড়ে, যে দলিল দাখিল করার জন্য আদালত আমাকে বলতেছে বা নির্দেশ দিচ্ছে, সেই দলিলে যারা মামলা দুজন করছে ওই দুই ব্যক্তির পক্ষের একজন আমি। আপনারা জানেন স্বীকৃতি স্বীকারোক্তিজন পড়ছিলাম 18 ধারায় মামলার পক্ষের প্রতিনিধি, পক্ষের বাদী, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নিকট থেকে স্বার্থ প্রাপ্তি ঘটেছে। তাহলে আপনারা মামলা করছেন 2-5 জন যাই করছেন, এই অন্যজন যদি বিবৃতি দেয় 5 জন ছাড়া, তাহলে কি তার বিবৃতি টেকে না। তাহলে মামলার যা পক্ষ না তার কাছে দলিল আছে, আবার এই দলিলটা তিনি আসতে লেগে এই কি সূত্রে, বন্দুকি সূত্রে রাখছেন, অথবা জামিনদার হিসাবে রাখছেন, 3 ওয়েতে তার কাছে দলিল আছে। একটা তিনি মামলার পক্ষ না, এটা হলো বন্দুক হিসাবে, আর একটা জামিনদার হিসাবে। এখন এই দলিল যখন আদালত চাচ্ছে, এখন আমি রিজাল্ট দেখতে আমার কাছে দলিলটা আছে, আমি যদি এই দলিলটা দাখিল করি তাহলে তো আমার কোনো অপরাধ হয়ে যায়, আমার এর ভিতরে অপরাধ আছে, দলিলটা সঠিক নেই, ঝামেলা আছে, তাহলে কি কোনো অপরাধ হবে, বা অপরাধের হওয়ার আশঙ্কা আছে, এই ক্ষেত্রে আমি এই দলিল আদালতে দাখিল করতে বাধ্য না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আদালতে দলিল উপস্থাপন করতে বাধ্য না, এভাবে সাক্ষ্য দিতে বাধ্য। এটা সাক্ষীর সুরক্ষা, সাক্ষ্য 2 প্রকার, একটা যোগ্য সাক্ষী, একটা সাক্ষীর সুরক্ষা দিয়েছে। খালি সাক্ষী চাইলেই দেওয়া যাবে এমনটা না, এদের সুরক্ষা দিয়েছে। এখন আসেন 31 পর্বই না, ভালো লাগে না, 132 খেয়াল করেন, এটি গুরুত্বপূর্ণ আছে, কিন্তু কোন প্রশ্নের উত্তরে সাক্ষীকে অপরাধের সাথে জড়িত করিবে এই অজুহাতে উত্তর দান হইতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাইবে না। কি বুঝলেন জানি না, এর ব্যাখ্যামূলক বলবো। কোন প্রশ্নের উত্তরে সাক্ষীকে অপরাধের সাথে জড়িত করবে এই অজুহাতে উত্তর দান হইতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাবে না। কতটুকু ক্লাস আছে? 132 বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, 132 বলছে আদালতে যখন বিচার কার্যক্রম চলতেছে, এই পক্ষে আর বিপক্ষে হোক, উকিল প্রশ্ন করলে পারে এই প্রশ্নের উত্তর ওই মক্কেল বা সাক্ষী দিদি যা দেখছে, যদি এই প্রশ্নের উত্তর দেই তাহলে তো আমার অপরাধের সাথে জড়া যেতে পারে, বা আমার জেল জরিমানা হতে পারে, ভয় পাচ্ছে, উনি প্রশ্নের উত্তর দিচ্ছে না। তাহলে যে ব্যক্তি সাক্ষী দিতে গেছে আদালতের কাঠগড়ায় দ্বারা যখন প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্ন উনি দেখতেছে, এই প্রশ্ন যদি আমি উত্তর দেই তাহলে আমি অপরাধের সাথে জড়া যেতে পারি। কেমন আসেন উদাহরণ দেই, ফৌজদারি কার্যবিধিতে যাই। ধরেন এক জায়গাটা লোক মারা গেছে, আমি দেখেছি একজন গলা কাটছে, একজন হাত কাটছে, আমি দেখে ফেলাইছি, কিন্তু আমি সাক্ষ্যও দেয় নাই, ওরা মাটিতে পুঁতি ফেলাইছে তাও আমি দেখছি, আমি ডরে ভয়তে ওই সম্পর্কে মুখ খুলে নিই। কিন্তু অপরাধী এক সময় ধরা পড়ে গেছে, আমাদের হরিণ থানায় 5 মাস পরে স্বামী স্ত্রী মারামারি লেগে গেছে, ওরাই আবার একজনে অভিযোগ করতে এসে বলে গেছে যা ওদিক না যাই। এখন এই যে ঘটনাটা আমি দেখলাম, এখন এই মার্ডার যখন হয়ে গেছে, তখন এই মারামারি যখন রহস্য উদ্ঘাটন হয়েছে, তখন আমার সাক্ষী হিসেবে তলব করছে। এখন আমি চিন্তা করতেছি আমি যদি সব সত্যি বলে দেই
তাহলে আমার তো এই সংবাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো দেই নাই, এটা আমি এটা অপরাধ করে ফেলাইছি। আপনারা জানেন সংবাদ দিতে বাধ্য, যে সংবাদ না দেয় তাহলে তার শাস্তি আছে না, তাহলে তো আমি এটা অপরাধের সাথে জড়িয়ে দেই। কেমনে কই যে আমি ওই জিনিসটা দেখছিলাম, কেমনে বলি যে আমার সামনে ওকে মারি ফেলছে, মার্ডার করে পুঁতে ফেলাইছে, আমি তো দেখার পরেও নীরব ছিলাম। এখন এই সাক্ষী যখন এজলাসে উনি পঞ্চ ইন্দ্র ধারায় দেখে ফেলাইছে, এখন এই সাক্ষীকে প্রশ্ন করছে আপনি কি দেখেছিলেন? এখন সাক্ষী যদি বলে হ্যাঁ আমি দেখছিলাম, তাহলে ওই যে ওই ধারা ওর মনে আছে, আমার তো জেল জরিমানা হবে। কিন্তু আইনি বলছে না, আইন কি বলছে? আপনার সুরক্ষা দেশে। আপনি যদি এরকম প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন উত্তর দিলে আপনার জেল জরিমানা হতে পারে, হ্যাঁ জেল জরিমানা হতে পারে, আপনি অভিযুক্ত হতে পারেন, এই বিষয়ে আপনার উত্তর দিলে কোনো সমস্যা হবে না, আপনি উত্তর করতে থাকেন। কিভাবে মার্ডার করা দেখছিলেন, কিভাবে পুঁতে রাখছিলেন, ঠিক আছে আপনি দেন নাই, কিন্তু ব্যাখ্যা করেন বা বলতে থাকেন। এখন ও যা কিছু বললো, এই যে সে যে অপরাধ করে যখন সাক্ষী দিতে আসে ওই আলামত গোপন করা দেখছে, মারামারি করে দেখছে, খুন করা দেখছে, লাশ গুম করছে, সমস্ত কিছু দেখার পরে সামান্য একটা উদাহরণ দিচ্ছি, ওই লোকটা প্রকাশ করে নাই। প্রকাশ যখনই করে নাই, তাহলে এই বিষয়ে আবার উনি সাক্ষী দিচ্ছে, তখন এই যে উনি প্রকাশ করে নাই, এই বিষয়ে তার কোনো মামলা দায়ের করা যাবে না। এই বিষয়ে তার কোনো মামলা দায়ের করা, তার নামে কোনো মামলা দায়ের করা যাবে না। কিন্তু তার সাক্ষীর সুরক্ষা, তাহলে এই বিষয়ে তিনি কি করলেন? সাক্ষী প্রদান করলেন। কিন্তু কখন ওনার বিরুদ্ধে বিচার দায়ের করা যাবে? দেখেন একই পাঠে দ্বিতীয় পাঠ আসেন, 2 নম্বর পাঠ কি 132, 2 নম্বর পাঠ। এই ব্যক্তি যে সাক্ষ্য দিচ্ছিল, দেওয়ার সময় উনি হু মিথ্যে কথা বলছে, আসলে উনি দেখছিল না মার্ডার করা, আসলে কোনো কিছুই দেখে নাই, উনি আন্দাজে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে 192, 191, 92 পেনাল করে। তার এই সাক্ষ্য দেওয়ার ফলে, তার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে ওই যে ব্যক্তির নামে সাক্ষ্য দিয়েছিল তার জেল জরিমানা হয়ে গেছে, তার ফাঁসি হতে পারে। যাই হোক, জেল জরিমানা হয়েছে, যার বিরুদ্ধে তিনি এই মিথ্যা সাক্ষ্য দিয়ে গেলেন। তাহলে যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অপর ব্যক্তির জেল জরিমানা হলো, এই মিথ্যা সাক্ষ্যের কারণে জেল জরিমানা যারা হয়েছে, ঠিক তার ওই অপরাধের কারণে ওই তার এই দণ্ড বা তার নামে মামলা রুজু হবে। তাহলে মামলা 132 দ্বারায়, তাহলে সাক্ষীকে কখন প্রশ্ন করার পরে তার অপরাধের সাথে যখন তিনি জড়ায় যাবেন, এই অজুহাত ব্যতিরেকেও তিনি তার সাক্ষ্য অবিচল থাকবেন এবং দিতে থাকবেন। তার সাক্ষ্যর কারণে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা যাবে না, কারণ তিনি সাক্ষ্য দিতেছিলেন, সাক্ষ্যটা সত্য দিয়েছেন। কিন্তু যখনই তিনি মিথ্যা সাক্ষ্য দিয়ে অপর ব্যক্তিকে সাক্ষ্যের জেল জরিমানা দিয়ে ফেলাইছেন, এই কথাটা যখন উন্মোচন হয়ে যাবে আপনার এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে, তখন মামলা হবে ফৌজদারি, আপনি অপরাধে অভিযুক্ত হয়েছেন, তখন মামলা দায়ের করা যাবে। আরো সুন্দর করে বলি, আরো শুনবেন, আরো বুঝবেন। তাহলে 132 পাঠ 2 মনে রাখবেন, কোন প্রশ্নের উত্তর সাক্ষীকে অপরাধের সহিত জড়িত করে এই অজুহাতে উত্তর দান হইতে সাক্ষীকে অব্যাহত দেওয়া যাবে না। আমরা যখন সাক্ষ্য আইনের 147, 48 পর্ব, এইখানে আবার একবার ফিরে আসবো, মনে রাখবেন, তখন ব্যাখ্যামূলক বুঝবো আরো সুন্দর প্রাণবন্ধ ইনশাল্লাহ। আমি মনে করি আপনারা বুঝতেছেন, কারণ সবাই ধৈর্যের সাথে শুনতেছেন। আমি খুশি যে দীর্ঘ সিংহভাগ লোক আমাদের অনলাইন ক্লাসে আছেন। আমার প্রথম পথ চলা, আপনারা আমার সেবা পাওয়া নিশ্চয়ই কেউ অসুখী না। আমি একের অধিকবার আপনাদের সাথে ডিসকাস করি। আমার ইউটিউবের নাম আইন পড়ি, মানে আমি নিজেও পড়ি, ডিসকাস দল আপনাদের সাথে আলোচনা করি, আপনারা আমার সাথে আলোচনা করবেন। যেমন আমার জয় আজকে আমাদের কাহানিক একটা জিনিস বুঝাইছে, পরে আমি খুশি হয়েছে, ঠিক আছে। তাহলে আসেন, 132 দূরে কথা বুঝলেন, যে আপনাকে প্রশ্ন করছে, সাক্ষী দিয়েছেন, ওই সাক্ষী দিবার যা আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না, জেল জরিমানা হবে, কোনো ভয় নাই, উত্তর দিতে থাকেন, আপনার জেল জরিমানা, সত্য বলবেন। আর যখন আপনি মিথ্যা বলে জেল জরিমানা দিয়ে ফেলাইছেন, ওইটা যখন প্রকাশ পাবে, ওই মিথ্যা বলার অপরাধের কারণে আপনার নামে মামলা হবে। একই আইনের দুমুখী অবস্থান। এখন আসেন 133, দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগী, দুষ্কর্মের সহযোগী হলে রাজ সাক্ষী। দুষ্কর্মের সহযোগী আছে রাজ সাক্ষী, যা সাক্ষ্য আইনে 114 খত একটা পড়ছিলাম, এছাড়াও সিআরপিসি 337, 338 পড়ছিলাম সাক্ষ্য আইনের সংজ্ঞা। আর এখন আসেন দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত বলিয়া ব্যক্তি বলিয়া গণ্য হইবে। মানে দুষ্কর্মের বিষয়ে যিনি সাক্ষ্য দেবেন, সেই ব্যক্তি যদি উপযুক্ত হয়,
তা তিনি উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হলে ও লাইন আপনার মুখস্থ করা লাগবে না। মুখস্থ করবেন 133-এর এই লাইনটা খুব মুখস্থ করবেন, A to Z মনে রাখবেন। দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে, দুষ্কর্মের সহযোগীদের অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলেও কেবলমাত্র সেই কারণে ওই সাজা বেআইনি হবে না। এর বাংলা হলো দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে কেবলমাত্র সাক্ষ্য দেওয়া হলে কেবলমাত্র সেই সাক্ষ্য তাহলে আইনগত হবে। তাহলে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি আদালতের রায় জেল জরিমানা দিয়ে দেয় তাহলে সেটা বেআইনি হবে না। এই কথাটা শর্ট করে লং করে যেভাবেই পারেন মুখস্থ করে নেবেন। যখন এরকম এই এখান থেকে প্রশ্ন আসেন, প্রশ্নের আলোচনা বিশেষ ক্লাসে করবো, MCQ বিশেষ ক্লাসে করবো। 118 থেকে শুরু করে 118-তে নাকি 101 থেকে 100 যতদূর পারি বিশেষ ক্লাস 134 পর্যন্ত করবো। এরপর 135 থেকে 145 পর্যন্ত বিশেষ ক্লাস করবো। এরপরে 145 থেকে 167 এরকম, আর মানে এটা আমার পরিকল্পনা। এরপরে আসেন দুষ্কর্ম সহযোগী 133, এটা পড়ে নেন। এরপরে 134 সাক্ষীর সংজ্ঞা। একটা মামলা প্রমাণ করতে কতগুলো সাক্ষী লাগবে এর সুনির্দিষ্ট সংখ্যা নাই, সর্বনিম্ন একজন, সর্বোচ্চ যত চায় ততজন। MCQ সাক্ষীর সংখ্যা কত, যতগুলো মনে চায় অতগুলা। কেউ বলতে পারেন PRB কততে এই কথাটা লেখা আছে? জয় রাশেদুল বা এনিম্যান, PRBর কততে বলা আছে সাক্ষীর সংখ্যা সম্পর্কে? যে মামলায় কোনো সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নাই, এর সর্বনিম্ন একজন। হ্যাঁ, ভালো আসে নাই, 270। ঠিক আছে, PRB তাই তো। ধন্যবাদ।